নমস্কার বন্ধুরা, আপনাদের রোমরহস্য পডকাস্টে স্বাগত। আজ আপনাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও কাল ভৈরব। শুরু হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও কাল ভৈরব। সেদিন বিকালে তারানাথের বাড়ি গিয়ে দেখি সে বাইরের ঘরের তক্তপোষের উপর বসে তামাক খাচ্ছে, চোখ মুখ উদাস। মাঝে মাঝে তারানাথের এই ধরনের ভাব পরিবর্তন দেখেছি। 2-4 দিন থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। বললাম, কি মন খারাপ নাকি? আমি যে ঘরে ঢুকেছি তা বোধহয় তারানাথ লক্ষ্যই করেনি। একটু চমকে উঠে বলল, ও তুমি, এসো এসো, বসো বসো, ওইখানটায় বসো। না, মন খারাপ নয়, অনেক দিন আগেকার কথা ভাবছিলাম, ছোটবেলাকার কথা। পুরনো দিনের কথা মনে পড়লে একটু মন খারাপ তো হয়ই। কিশোরী এলো না যে। আসবে, তাকে সকালে বলে রেখেছি। অফিসের পরে সোজা এখানে চলে আসবে। নাম করতে করতেই কিশোরী এসে পড়ল। কি গল্প শুরু হয়ে গেছে নাকি? তারানাথ বলল, না না, বসো, তোমার কথাই হচ্ছিল। আজ গল্প বলার মেজাজ নেই, আর একদিন হবে ক্ষণ। চা খাবে? বাড়ির ভিতরে গিয়ে চায়ের কথা বলে এসে তারানাথ আবার তক্তপোষের উপর বসে হুঁকো টানতে লাগলো। আমি আর কিশোরী জানি গল্প হবে না, কথাটার বিশেষ কোনো গুরুত্ব নেই। অপেক্ষা করলে একটা ভালো গল্প বেরিয়ে আসতেও পারে। কয়েকটা ব্যর্থ টান দিয়ে বিরক্তি মুখে হুঁকো নামিয়ে রাখতে রাখতে তারানাথ বলল, ধুত্তরি, এটা আবার গেল নিবে। বসো তোমরা, চারিকে বলে আসি এক চিলিম সেজে দিতে। কিশোরী পকেট থেকে নতুন পাসিং শোয়ের প্যাকেট বের করে তক্ত বসে রেখে বলল, বসুন ঠাকুরমশাই, বারবার উঠতে হবে না, সিগারেট খান। আসলে মাসের প্রথম এই সময়টা আমরা একটু নবাবী করেই থাকি। তারানাথ উজ্জ্বল মুখে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, সে বরং ভালো। হুঁকো কলকে আমাদের দেশে আর চলবে না, বুঝলে? কত ফৌজত। তামাক টিকের জোগাড় রাখো, টিকের লাগাও, চিলিম সাজাও, 1 ঘন্টা ধরে ফু দাও। না, সিগারেটই ভালো। চোখ বুজে সিগারেটের টান দিতে দিতে একটু পরে তারানাথ বলল, তবে কি জানো, তামাকের মৌজ সিগারেটের নেই। এই যে সেদো সেদো গন্ধ, কড়া ধাক, গুড়গুড় শব্দ, সব মিলিয়ে একটা দারুণ আমেজ। তারপরে ধরো টিগরে গুজ্জি, তামাক আর টিকে সাজাচ্ছি, মনোযোগ দিয়ে ফু দিচ্ছি, আর মনের ভেতর এই হয়ে গেল এক্ষুনি তামাক খাবো, এই ভাব। সেটাও এক ধরনের মেজাজ, এই অপেক্ষাটা। আর সিগারেট, এই ধরালাম 2-10টা টান দিলাম, চুকে গেল। তা মানুষের হাতে সময় কমে আসছে, কি করবে সে? এই সিগারেটই বাজার দখল করবে, দেখে নিও। কিশোরী বলল, আপনি পুরনো দিনের কথা ভাবছিলেন না? আপনার ছোটবেলার ঘটনাই বলুন না, শোনা যাক। ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুজে দিয়ে তারানাথ বলল, সে তো আর একটানা গল্প নয়, কত বছর ধরে টুকিটাকি কত কিছু ঘটেছে। আমার কাছে সেসবের গভীর মূল্য আছে, কিন্তু তোমাদের ভালো লাগবে না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তন্ত্র সাধনার দিকে আপনার প্রথম ঝোঁক আসে কি করে?
সে তো তোমাদের বলেইছি, গ্রামের বাঁধানো গাছতলা সেই সাধু, তারপর বীরভূমের শ্মশানে সেই মাতঙ্গিনী, সে আবার ডামর তন্ত্রে সিদ্ধ ছিল। কিন্তু বরাকর নদীর ধারে সাধুজি, যার পঞ্চমুণ্ডী আসনে বসে প্রথম মধুসুন্দরী দেবীকে দেখতে পাই, এদেরই প্রভাবে এ পথে আসি। এ গল্প তো তোমরা শুনেছ। বললাম, কিন্তু তারও আগে, একেবারে ছোটবেলায় কবে বুঝলেন যে আপনার জীবনটা ঠিক অন্য সবার মতো হবে না? তারানাথ 2 আঙুলের ভুরুর মাঝখানটা টিপে ধরে রইল কিছুক্ষণ, তারপর মুখ তুলে আস্তে আস্তে বলল, জন্মের সময় থেকেই বোধহয় ঈশ্বর আমার জীবনের গতিপথ নির্ণয় করে দিয়েছিলেন। আমি যখন ভূমিষ্ঠ হই, সেই মুহূর্তে আকাশ দিয়ে একটা বিরাট উল্কা ছুটে গিয়েছিল মা আতুর ঘরে। গ্রামের বউঝিরা তাকে ঘিরে বসে রয়েছে, বাবা পায়চারি করছেন দক্ষিণ বারান্দায়। গরম জল নেওয়ার জন্য সিন্ধুবালা দাই আতুর ঘর থেকে উঠানে বেরিয়ে রান্নাবাড়ির দিকে আসছিল। সেই হঠাৎ আকাশে আশ্চর্য একটা আলো দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তার ডাকে বাড়ির সবাই উঠানে এসে জড়ো হলো। অদ্ভুত নীল আলোয় চারদিকে উদ্ভাসিত করে একটা নীল আগুনের গোলক পূব দিক থেকে পশ্চিম দিগন্তের দিকে চলে যাচ্ছে। সাধারণ উল্কা জ্বলে উঠেই চকিতে মিলিয়ে যায়, লোকজন ডেকে আনার অবকাশ পাওয়া যায় না। এই নীল আলো কিন্তু অনেক অনেক উপর দিয়ে বেশ সময় নিয়ে পার হচ্ছে। ধূমকেতুর মতো একটা অস্পষ্ট শতপ্রভ ধোঁয়া পথরেখায় ফেলে যাচ্ছে। পশ্চিম দিগন্তে নীল উল্কা মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি ভূমিষ্ঠ হই। এ গল্প পরে বড় হয়ে সবার মুখে শুনেছি। সে বয়সটা একটা অদ্ভুত বয়স, বুঝলে। রেড়ির তেলের প্রদীপ, ছোট ছোট ফোঁড় দেওয়ার পদ্ম কাঁথা, আরামদায়ক রোদ, ঝিমঝিম করা নির্জন দুপুর, উঠোনের চাটাইতে শুকাতে দেওয়া টোপাকুলের ভরপুর গন্ধ, রাত্রিরে জ্যোৎস্নায় চকচক করা নারকেল গাছের পাতা। সেই সময় সবই সম্ভব ছিল। সমবয়সীদের সঙ্গে বনতো না। তাদের খেলাধুলো, কথাবার্তা কেমন একটা অর্থহীন আর হাস্যকর বলে মনে হতো। একা একা বেড়াতাম মাঠে, বনে, গ্রামের বাইরে যাবার পথে, চৌতুরীদের বাঁশ বাগানে। একটা জিনিস খুব অনুভব করতাম, এখনো ভাবলে মনটা উদাস হয়ে যায়। ধরো, খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলে দুপুরে ঘুম দিচ্ছে, আমি বেরিয়ে চলে গিয়েছি সাঁতরে দিঘির পাড়ে। চুপ করে বসে আছি। ঝিরঝিরে বাতাস, দিঘির জলে দূরে দূরে ঢেউ উঠছে। লিচু আর জামরুল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটির রোদ আর ছায়ার আলাপন তৈরি করেছে। আম গাছের গুড়ি বেয়ে উঠেছে এক সারি কাঠ পিঁপড়ে। এইসব নির্জন মুহূর্তে আমি তোমাদের সত্যি বলছি, স্পষ্ট শুনতে পেতাম গাছপালা, মাটি, দিঘির জল আমার সঙ্গে কথা বলছে। ঠিক কোনো ভাষায় নয়, সে ওদের ভাষা নেই। এ অনেকটা গানের সুরের মতো, কিংবা তাও ঠিক নয়। এমন একটা কিছু যা মন দিয়ে বোঝা যায় কিন্তু মুখ দিয়ে বলা যায় না। পরে সাধনা করতে গিয়ে দেখেছি, উচ্চকোটির তন্ত্র সাধকরা স্বীকার করেছেন যে আমরা যাদের নির্জীব পদার্থ ভাবি তাদেরও প্রাণ আছে, চেতনা আছে। এখন ভাবলে বিস্মিত হই, তখন কিন্তু ব্যাপারটা খুবই স্বাভাবিকভাবে নিয়েছিলাম। ভাবতাম সবাই বুঝি আমার মতোই ওদের কথা শুনতে পায়। একদিন দুপুরে খেলা করতে করতে চলে গিয়েছি গ্রামের বাইরের মাঠে। কেউ কোথাও নেই, শূন্য মাঠের উপর রোদ্দুর ঝাঁঝা করছে। গ্রামের ঠিক প্রান্তে একটা বিরাট চটকা গাছ আছে। সেই চটকা গাছের নিচে একজন লোক বসে আছে। কুচকুচে কালো গায়ের রং, খালি গা, হাতে একটা পাচন বাড়ি। সম্ভবত সে শুয়োর চড়ায়, কারণ এদিক ওদিক কয়েকটা শুয়োর চড়ে বেড়াচ্ছে দেখলাম। দৃশ্যটা অতি সাধারণ। গ্রামের অনেক গরিব মানুষরা শুয়োর চড়িয়ে দিন অতিবাহিত করে। আমি কাছে যেতেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো।
কি যেন তার চোখে প্রখরতা, ভালো করে তাকানো যায় না, যেন ঝকঝক করছে আর জ্বলছে। আঁটো সাঁটো দৃঢ় শরীরের মধ্যে সে যেন নিজেকেই আটকে রাখতে পারছে না। প্রাণ শক্তি উপচে পড়ছে শরীর ছাড়িয়ে। আমার দিকে তাকিয়ে সে বলল, এসো, তোমার জন্যই বসে আছি এতক্ষণ। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলার জন্যই আজ আমাকে এখানে পাঠানো হয়েছে। বসো। আমি জিজ্ঞাসা করলাম, কে পাঠিয়েছে? সে বলল, এখন তুমি বুঝবে না, বড় হলে নিজেই জানতে পারবে। এদিকে এসো তো, কাছে এসো। আমার ঠিক ভয় করছিল না, বরং কেমন যেন রহস্যময় আনন্দের অনুভূতি হচ্ছিল। লোকটার কাছে এগিয়ে যেতে সে আমার কপালে হাত দিয়ে কি যেন দেখতে লাগলো। তারপর খুশি হয়ে বলল, ঠিক আছে, বসো ওই শেকড়টার উপরে। বসলাম। দু একটা দুষ্টু শুয়োরের দল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিল, নিজেদের মধ্যে মারামারি উদ্যোগ করছিল। লোকটা পাচন বাড়ি তুলে বিচিত্র এক হুঙ্কার দিল, এই, সাবধান, আমি জেগে আছি, ঠিক হয়ে চলো। শুয়োরগুলো মন্ত্রমুগ্ধের মতো ঠেলাঠেলি বন্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে রইল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার হাতের পাচন বাড়িটা কোনো গাছের ডাল বা কঞ্চি দিয়ে তৈরি নয়, কিসের যেন সরু হাড় সেটা। বললাম, কোথায় থাকো তুমি? এই গায়ে তো দেখিনি তোমাকে। সে বলল, এ গায়ে থাকি না, তাই দেখোনি। লোকটা তার প্রখর দৃষ্টিতে একবার চারদিকে তাকালো। সূর্যের আলো সরাসরি তার মুখে এসে পড়েছে। আকাশে উড়তে উড়তে একটা চিল ডাকছে কর্কশ তীক্ষ্ণ স্বরে। সেই রৌদ্রালোকিত আকাশ দিগন্ত তার পৃথিবীর দিকে। লোকটা দু হাত ছড়িয়ে দিয়ে বলল, এই সব কিছুর মধ্যে আমার থাকার জায়গা। অল্প জায়গায় আমাকে ধরা যায় না। আমি তার কথা ঠিকঠাক বুঝতে পারলাম না। একজন লোক একটা বাড়িতে থাকবে, এটাই তো নিয়ম। সব জায়গায় সে থাকে কি করে? বললাম, তুমি শুয়োর চড়াও? লোকটা চমকে বলল, কই, না তো, এগুলো তো আমার শুয়োর নয়। সে একবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা শুয়োরগুলোর দিকে দেখলো, তারপর বলল, কিন্তু এরা তো কেউ শুয়োর নয়। আমার তখন দৃঢ় ধারণা হয়েছে লোকটা বদ্ধ পাগল। হ্যাঁ, ঠিক তাই। সেই জন্যই ওর কথাবার্তা কেমন কেমন, চাউনি এমন অদ্ভুত। আর তাছাড়া পরিষ্কার দেখতে পাচ্ছি অতগুলো শুয়োর দাঁড়িয়ে রয়েছে, তবু মানতে হবে ওরা শুয়োর নয়। ওগুলো কি তবে শেয়াল? লোকটা বলল, তুমি ছোট তো, তোমাকে এখন বোঝানো অসুবিধে হবে। এগুলো সত্যি শুয়োর নয়। এগুলো হচ্ছে কি বলি, আমাদের ভেতরে যে দোষগুলো থাকে, যাদের জন্য আমরা খারাপ কাজ করি, খারাপ কথা ভাবি, এরা হচ্ছে সেই সব দোষের বাইরের চেহারা। সাধারণ মানুষকে এরা চড়িয়ে বেড়ায়, কিন্তু আমি এদের চড়াবার বিদ্যা শিখেছি। দুটো শুয়োর আবার মারামারির উদ্যোগ করছিল। লোকটা সরু হাড়ে লাঠি তুলে গর্জন করে উঠতেই তারা চুপ হয়ে গেল। লোকটা এবার যেন একটু ব্যস্ত হয়ে বলল, না, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। আমার আবার ফিরে যাওয়ার সময় হয়েছে। যে জন্য আসা সেটা তাড়াতাড়ি সেরে নি।
এদিকে একটু এগিয়ে আসো তো খোকা। কোনো ভয় নেই, এসো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কেন? সে বলল, আমি তোমাকে একটু মন খারাপ দিয়ে যাব। আমার দুই কাঁধ ধরে নিজের দিকে টেনে নিয়ে লোকটা অস্বাভাবিক জোরে প্রায় চিৎকার করে বলে উঠল, আমার চোখের দিকে তাকাও। হঠাৎই মানুষটার চোখ যেন দুটো জানালা হয়ে গিয়েছে। ভেতরে কত দূর অবধি দেখতে পাচ্ছি, ওখানে যেন আর একটা জগৎ। এরকম রোদ্দুর ঝাঁঝা করছে, দিগন্ত অবধি বিছিয়ে থাকা মাঠ, সবুজ বন, নীল পাহাড় থেকে ঝুরঝুরে ঝরনা নেমে আসছে। মেঘে আর কুয়াশা ঢাকা ওই পাহাড়ে কবে যেন আমি থাকতাম। সুতোর কাটিম উল্টো দিকে ঘুরে যাওয়ার মতো বিস্তৃতির আড়াল থেকে কত পুরনো মহাকালের স্তরে স্তরে সঞ্চিত ভুলে যাওয়ার কথা মনে পড়ে যেতে লাগলো। ক্রমে আমার সমস্ত চেতনা ওই দুই চোখের জানালার ভিতর দিয়ে আশ্চর্য জগৎটার মধ্যে গিয়ে দাঁড়ালো। আমাদের গ্রামের সীমানায় চটকা গাছটা, চিলের তীক্ষ্ণ ডাক, সামনে পড়ে থাকা কৈখালির বিশাল মাঠ, সব কোথায় মিলিয়ে গেল। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সে জগতে ছায়াবাড়ির মতো অজস্র ছবি মিলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। কোথায় যেন এক উন্নত শীর্ষ মন্দির, শেষবেলার আলো আর চূড়ার সোনার পদ্ম ঝলসে উঠেছে, কাদের হাসি মুখ। এরা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এখন মিলিয়ে গিয়েছে দূর অতীতে। কানে ভেসে আসছে সমস্বরে উচ্চারিত মন্ত্রধ্বনির মতো একটানা উদর গম্ভীর সঙ্গীতাময় শব্দ প্রবাহ। সব ছবি মিলিয়ে গিয়ে চোখের উপর ভেসে উঠেছে সৃষ্ট পূর্ব আদিম অন্ধকারের মতো কালো মহাশূন্য। থেকে থেকে সেই পরম কিছু না আর মধ্যে চমকে উঠছে তীব্র জ্যোতির উদ্ভাস। সৃষ্টি হচ্ছে নক্ষত্রের নীহারিকার, অন্তত শূন্য থেকে বস্ত্রপুঞ্জের। আমার চেতনা চলে যেতে লাগলো। আর কিছুক্ষণ এখানে থাকলেই আমি সম্পূর্ণ জ্ঞান হারাবো। ঠিক তখনই অনুভব করলাম চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি ফিরে আসছি আমার গ্রামের প্রান্তের রোদে পোড়া মাঠে। লোকটার চোখের জানলা দিয়ে বেরিয়ে আসবার সময় শেষবারের মতো তাকিয়ে দেখলাম সেই নির্কশ কালো অনন্তস্পর্শী মহাশূন্যের বুকে চিরে চলে যাচ্ছে একটা নীল উল্কা। চটকা গাছের গুড়িতে হেলান দিয়ে আমি মহামানের মতো বসে রইলাম। মাঠের উপর দিয়ে তার শুয়োর তাড়িয়ে নিয়ে লোকটা কোথায় যেন চলে গেল। সে কোথায় যাচ্ছে, কি করে আবার দেখা হবে, কিছুই জিজ্ঞাসা করা হলো না। কিন্তু কি এক মন খারাপই সে আমাকে দিয়ে গেল। এরপর আমার আর কিছুই ভালো লাগতো না। একা তো ছিলামই, আরও একা হয়ে গেলাম। সব সময় মনে হতো কি একটা কাজ যেন ফেলে রেখেছি, কোথায় যেন আমাকে চলে যেতে হবে। প্রথম যৌবনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি, সে কথা তোমাদের তো বলেছি। বীরভূমের শ্মশানে মাথু পাগলি আমাকে সম্মোহিত নানা দৃশ্য দেখিয়েছিল। আমি যেন নদীর জলে নেমে গাছের শেকড়ে আটকে থাকা মৃতদেহ তুলে এনে পুজোর উপকরণ সংগ্রহ করে সব সাধনায় বসলাম। সারা রাত কত আতঙ্কজনক দৃশ্য দেখলাম, কত উপদ্রব ঘটলো। পরে সম্বিত ফিরে পেয়ে দেখি ধূসর সন্ধ্যায় নির্জন শ্মশানে দাঁড়িয়ে আমি মাথু পাগলির সামনে। মাত্র 10 মিনিট সময় কেটেছে, এ তো গেল ভেলকি। কিন্তু সদ্গুরুর সাহায্যে আমি প্রকৃতই একবার সাধনা করেছিলাম, তাও আবার সব সাধনা। মুর্শিদাবাদ জেলা এক অজপাড়াগার শ্মশানে তখন আস্তানা গেড়েছি। সঙ্গে গুরু রয়েছেন। জ্যৈষ্ঠীর শেষে আশেপাশের গ্রামগুলোতে কলেরা মহামারী শুরু হলো।
সারাদিন ধরে দূর দূরান্ত থেকে মৃতদেহ দাহ করতে আনছে লোকেরা। পরে এমন অবস্থায় দাঁড়ালো, দাহ করার কাঠ জোটে না। মুখে আগুন ছুঁয়ে দেহ ফেলে রেখে শ্মশানে বন্ধুরা পালিয়ে যায়। তারই ভেতর থেকে লক্ষণযুক্ত একটা মৃতদেহ একদিন তুলে নিয়ে এলাম। শ্মশানে পূব প্রান্তে একটু জঙ্গল মতো জায়গা আছে, সেখানে বিরাট একটা ঝাঁকড়া ছাতিম গাছ রয়েছে। তারই তলায় গুরু পুজোর আয়োজন করলেন। রাত্রিরে দাহ করার জন্য দলবল এলেও এদিকে তারা ঘেঁষবে না। আমি ভাবছিলাম গুরুই বোধহয় সব আসনে বসবেন, কিন্তু প্রাথমিক প্রকরণের শেষে গুরু যখন আমাকে পদ্মবীজের মালা ধারণ করতে বললেন, তখন অবাক হয়ে বললাম, আমি কেন? তখন গুরু বললেন, তুমি তো আসনে বসবে। আমি জিজ্ঞাসা করলাম, আমি কি পারবো? গুরুদেব বললেন, নিশ্চয়ই পারবে। আমি তোমাকে আমার শক্তির অংশ দান করব। তাছাড়া এ আমার কাছে নতুন কিছু নয়। 21 বছর আগে আমি এতে সিদ্ধি লাভ করেছি। আজকে ক্রিয়া তোমারই অধিকার। ঘোর অমাবস্যার মধ্যরাত্রি। গুরু আমাকে আসনে বসিয়ে দিয়ে সকালে আসবো বলে চলে গেলেন। সব সাধনার সময় সামনে অন্য সাধকের উপস্থিত থাকতে নেই। সাষ্টাঙ্গে প্রণামের ভঙ্গিতে উপুর হয়ে শোয়ানো মৃতদেহের পিঠের উপর বজ্রাসনে বসে বীজ মন্ত্র জপ আরম্ভ করলাম। মনে কোনো ভয় নেই। বহুদিন হলো তান্ত্রিক সাধুসঙ্গ করছি। অনেক অস্বাভাবিক আর অলৌকিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। আমি জানি নিখুঁতভাবে দেহ সিদ্ধি করে আসনে বসলে কোনো বিপদ সাধককে স্পর্শ করতে পারে না। ঘণ্টাখানেক এক মনে জপ চলবার পরে অনুভব করলাম নিচে মৃতদেহটা যেন নড়ে উঠছে। তাতে প্রাণের স্পন্দন জেগেছে। পোড়া মাছ গুজে দিলাম সবের মুখে। নরক পাল থেকে একটু একটু করে কারণ ঢেলে দিতে লাগলাম। সব আবার শান্ত হয়ে এলো। আরো 3 বার এমন হলো। সে রাত্রিরে সাধনায় বিঘ্ন সৃষ্টি করার জন্য হাকিনীরা কত বিভৎস রূপ ধারণ করে এলো। এক সময় তো তাকিয়ে দেখলাম আমার আসনের চারদিকে জ্বলন্ত গলিত মৃতদেহের দল করতালি দিয়ে নৃত্য করছে। যে কোনো সাধারণ মানুষের হৃৎপিণ্ড থামিয়ে দেবার পক্ষে এই দৃশ্য যথেষ্ট। সে মুহূর্তে বুক যে একটু কেঁপে ওঠেনি তা বলবো না। প্রাণপণে মনকে একাগ্র করে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে মিলিয়ে এলো প্রেতের দল। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে এক রাত সব সাধনা করলেই বুঝি সিদ্ধি লাভ হয়। বিশেষ বিশেষ তিথিতে কয়েকবার আসনে বসলে তবেই সিদ্ধি আসে। এতে অনেক বছরও লেগে যেতে পারে। ধরো তিথি সুপ্রস্ত, পুজোর সব আয়োজনই করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সব পাওয়া গেল না। আমারও এমন হয়েছিল। নানান কারণে এই একবার ছাড়া আর কোনোদিনও সব সাধনা করতে পারিনি। গুরুর কাছ থেকে যখন বিদায় নিয়ে আসি তখন তিনি সাবধান করে বলেছিলেন, শোনো, সব সময়ের মতো সব সাধনা সম্পূর্ণ করো। তোমাকে তো সবই শিখিয়ে দিয়েছি, আমি না থাকলেও অসুবিধে হবে না, না হলে কিন্তু খুব বিপদ। আমি বললাম, আগে কি রকম বিপদ? তিনি বললেন, ভয়ঙ্কর বিপদ। মৃত্যুর পরে আত্মার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বগতি পায় না। বেশ কিছুক্ষণ নিজের প্রাণহীন দেহটার কাছে ঘোরাফেরা করে। যার দেহ নিয়ে সব সাধনা করা হয় তার আত্মা দেখতে পায় দেহের সৎকার হয়নি, বরং সেটা সাধক নিজের কাজে লাগিয়েছে। তাতে মৃত্যু আত্মা নিশ্চয় খুশি হয় না। সে প্রতিশোধ গ্রহণের সুযোগ খোঁজে।
সাধনা সম্পন্ন করলে সাধক অমিত শক্তি লাভ করে, ফলে তার আর ভয় থাকে না। নাহলে বুঝতেই পারছো কি বিপদ হতে পারে। সাবধানে থেকো। জানো তো প্রবাদ আছে, সাপুরের মরণ সাপের হাতে। তোমার ভাগ্য আমি গণনা করে দেখেছি, তুমি একটানা সাধনা করতে পারবে না। আবার তোমাকে ফিরে যেতে হবে গৃহশ্রমে, আবার বেরোবে এবং ফিরে যাবে, এভাবেই চলবে। সব সাধনা গৃহে বসে করবার জিনিস নয়। কাছেই একবার অসম্ভব হয়ে পড়ার আগে কর্ম সম্পন্ন করে রাখো। তারপর আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গুরু বললেন, কিন্তু তোমার কপালে একটা আশ্চর্য যোগাযোগের চিহ্ন রয়েছে দেখছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুব বড় একজন মহাপুরুষ কিংবা মহাসাধক তোমাকে কৃপা করবেন। দেখি হাতটা। ডান হাত বাড়িয়ে দিলাম। উনি হাতটা ধরলেন কিন্তু দেখলেন না, তাকিয়ে রইলেন আমার দিকে। বললাম, কি ধরনের মহাপুরুষ? তিনি বললেন, এমন কোন উচ্চ মার্গের মুক্ত আত্মা যার নাম মুখের উচ্চারণ করার যোগ্যতা আমার নেই। সব রকম সাধনা ও সিদ্ধির ঊর্ধ্বে চলে গিয়েছেন এমন কেউ। ইতি তোমাকে বিপদ থেকে রক্ষা করবেন। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কবে এনার দেখা পাবো? শান্ত কণ্ঠে গুরু বললেন, এর দেখা তুমি পেয়েছ। আমি বললাম, সে কি কবে? গুরু বললেন, তা জানি না, তবে মহাগুরু সান্নিধ্য পেলে দেহ ও মনের যে লক্ষণ ফুটে ওঠে তা তোমার রয়েছে। আমি দেখা পেলাম আর আমি জানতে পারলাম না। গুরু বললেন, তেমন তো হতেই পারে। এসব সাধকদের কোনো বেগ নেই, বরংও নেই। নিতান্তই সাধারণ মানুষের মতো বেড়ান, দেখলেই হয়তো চিনতে পারবে না। হঠাৎ আমার ছোটবেলায় দেখা সেই অদ্ভুত মানুষটির কথা মনে পড়ে গেল। রোদ ঝিমঝিম করা কৈখালির মাঠ, সেই শুয়োরদের দল, আমার হারানো শৈশব। তিনি কি আমার জীবনের অজানা মহাপুরুষ? তরাই অঞ্চলে কোথায় তন্ত্র সাধকদের এক গোপন মিলন সভা হবে। খবর পেয়ে গুরু সেখানে রওনা হয়ে গেলেন। আমি আর সঙ্গে গেলাম না। এবার কিছুদিন একা থাকবো ঠিক করলাম। পথে পথে ঘুরি, বেশিরভাগ শ্মশানে মশানে রাত কাটাই। কখনো কোনো গৃহস্থর বাড়িতে আশ্রয় নিই। একদিন এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি। আমার ট্রেন আসতে ঘন্টাখানেক দেরি। সেটা জংশন স্টেশন। লুপ লাইনে যেতে হলে ওখান থেকে গাড়ি বদল করতে হয়। প্রচণ্ড বৃষ্টি নেমেছে সকাল থেকে। আকাশ কালো হয়ে রয়েছে মেঘে। ঝুপ ঝুপ করে, আর বৃষ্টির যেন বিরাম নেই। 2 পয়সার বিড়ি কিনবো বলে স্টেশনের দোকানটার দিকে এগোচ্ছি। হঠাৎ পিছন থেকে কে যেন ডাকলো, আরে তারানাথ না? থমকে দাঁড়ালাম। এমন জায়গায় আমার নাম ধরে আবার কে ডাকে? এদিক ওদিক তাকিয়ে দেখি ওজন করা লোহা কলের পাশে কয়েকটা চটের বস্তার আড়ালে বেঞ্চির ওপর বসে আছে আমাদের গ্রামের ভূপতি শিকদারের ছেলে রমাপতি। ছোটবেলায় ওই রমাপতি বোধহয় গ্রামে আমার একমাত্র বন্ধু ছিল। কতদিন ওদের বাগান থেকে দুপুরের কাঁচা পেঁপে ছিঁড়ে এনে নুন দিয়ে খেয়েছি। গ্রামের পুরনো বন্ধুকে দেখে হাসি মুখে এগিয়ে গেলাম। রমাপতিও উঠে এসে আমার হাত ধরে বলল, উফ, কতদিন পরে দেখা। এখানে কি করছিস রে? তোর গেরুয়া কই? হেসে বললাম, আমি কি সন্ন্যাসী হয়েছি নাকি যে গেরুয়া পরে ঘুরবো? সন্ন্যাসী হোসনি, তবে যে সবাই বলে তুই সাধু হয়ে চলে গিয়েছিস। সংস্কৃতের সাধু মানে হলো ভালো লোক, সেটাই হবার চেষ্টা করেছি বটে, তবে বেগদারি সন্ন্যাসী হয়নি। তুই এখানে কেন?
আমার শ্বশুরবাড়ি এখান থেকে ট্রেনে বদল করে যেতে হয়। বউ সেখানেই আছে, আনতে যাচ্ছি। আয় ওই দোকানটায়, চা খাবি? পুরনো বন্ধুর অকৃত্রিম আগ্রহে রমাপতি আমার হাত ধরে টেনে নিয়ে চায়ের দোকানে গিয়ে চা আর কেকের অর্ডার দিল। প্যাকেট থেকে নতুন মেপল সিগারেটের প্যাকেট বের করে আমাকে একটা দিয়ে বলল, এই নে ধরা। তারপর তুই কোথায় যাচ্ছিস বললি না তো? বিশেষ কোথাও না, বাড়ি ছাড়ার পরে এই রকমই ঘুরে বেড়াই, এক জায়গায় থাকি না বেশি দিন। কেন বল দেখি, এতে লাভ কি? তা তো তোকে বোঝাতে পারবো না ভাই। যারা বাড়িতে থাকে তাদের দেখে আমার মনে হয় এতে তাদের লাভ কি। কাজেই এর ঠিক কোনো উত্তর হয় না। রমাপতি চুপ করে রইল। তার মুখ দেখে বুঝলাম আমার উত্তরটা বিশেষ পছন্দ হয়নি তার। সে বুঝতেও পারেনি। গৃহত্যাগ করে বিদেশ গিয়ে অর্থ উপার্জন করলে বোঝা যায়। বাড়ি থেকে পালিয়ে সাধু সন্ন্যাসী হয়ে তারও যাই হোক একটা মানে হয়, কারণ তেমনটা বহু ঘটতে দেখা গিয়েছে। কিন্তু সে সব কিছু নয়। তমকা একটা মানুষ বাড়ির আরাম ছেড়ে পথে পথে বেরিয়ে বেড়ায়, এর কারণ সে ধরতে পারছে না। চা খেতে খেতে রমাপতি বলল, তুই তো বেশ অনেকদিন বাড়ি ছেড়েছিস, তাই না? হ্যাঁ। যেতে বাধা আছে কোনো? না, বাধা আর কি, আমি তো আর গৃহত্যাগ করে সন্ন্যাসী হইনি। তোকে বললাম না, যখন ইচ্ছা করবে চলে যাব। চায়ের কাপ দোকানিকে ফেরত দিয়ে রমাপতি একটু ইতস্তত করে বলল, তারানাথ, তোর বোধ হয় এখন একবার বাড়ি যাওয়াটা উচিত। তার গলায় কেমন একটা সুর ছিল। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কেন বলতো, হঠাৎ বাড়ি যাব কেন? কাকিমার খুব অসুখ, অবস্থা তেমন একটা নয়। মানে কখন কি আর হয়ে যায় বলা যায়। তুই একবার যা। বিশ্বে মাতৃশক্তি একটা খুব বড় শক্তি। আমার পথে পথে বেরোনো যাযাবর জীবন, সাধু সঙ্গে আগ্রহ, সিদ্ধি লাভের আকাঙ্ক্ষা সব কোথায় উড়ে গেল। মনে হলো যার নারী শিরে ভূমিষ্ঠ হয়েছি, যার কোলে খেলা করে বড় হয়েছি, আমার সেই চিরপরিচিত সদা হাস্যমুখী মা অসুস্থ। তিনি হয়তো আমাকে দেখতে চান। আমি এক্ষুনি বাড়ি যাব। কি ভয়ানক বৃষ্টি, থামবার নাম নেই। তারই মধ্যে ভিজতে ভিজতে পরের দিন দুপুর নাগাদ বাড়ি পৌঁছালাম। মানুষের মনের সঙ্গে শরীরে একটা ঘনিষ্ঠ যোগ আছে। মায়ের রোগশয্যার পাশে গিয়ে দাঁড়াতে আমাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানায় বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলাম, এখন কেমন আছো মা? উত্তরে মা শীর্ণ হাত দিয়ে আমার চিবুক ছুঁয়ে বললেন, ভয় নেই খোকা, তুই এসে পড়েছিস, এ যাত্রায় আমি আর মরব না। সত্যি পরের দিন থেকে মায়ের অবস্থা ভালোর দিকে যেতে লাগলো। আমি ফেরায় বাড়ির লোকও খুব খুশি। কাইদাই আর চণ্ডী মণ্ডপে বসে বৃষ্টি দেখি। 4-5 দিন ধরে নাগারে বৃষ্টি চলছে। পুরনো কিষান বনমালী ভিজতে ভিজতে বলল, দাদা বাবু এমন কাণ্ড জন্মে দেখিনি। সারা গা থই থই করছে, পাঁচু হালদারের বাঁশবাগানে হাঁটু জল। তার চেয়ে আশ্চর্য কৈখালির মাঠে মাছ খেলছে দেখিয়ে এলাম। শিঙি মাগুর পোনা চারা কই, শয় শয় মাছ। কৈশোরে মাছ ধরবার খুব নেশা ছিল। শুধু বড়শি দিয়ে নয়, পোলো, হাত জাল, কোঁচ সব দিয়েই মাছ ধরেছি। মাছ খাবো বলে মাছ ধরা নয়।
আসলে এর তোড়জোড় আর মজাটাই বড় কথা। বনমালীর বর্ণনা শুনে হঠাৎ পুরনো নেশাটা মাথা চাড়া দিয়ে উঠল। এমন ঘনঘোর বর্ষা, দিনরাত্রির ব্যাঙ ডাকছে খাল বিলে, এই তো মাছ ধরবার উপযুক্ত সময়। বনমালীকে ডেকে বললাম, বনমালীদা, তোমার কাছে একটা পোলো হবে? বলো, মাছ ধরবে নাকি দাদাবাবু? হ্যাঁ, অনেক দিন অভ্যাস নেই অবশ্য, দেখি তবু। আছে বোধহয় একটা, ও বেলা এনে দেব। বিকেলে বনমালী পোলো এনে দিল। পোলো জানো তোমরা, বেদ বা কঞ্চির চটা দিয়ে তৈরি গোল খাঁচা মতো জিনিস, ফুট 3 উঁচু, ওপর দিকে সরু মুখ। সেখান দিয়ে হাত গলিয়ে মাছ বের করতে হয়। তলার দিকে ঘের বড়, মাছ দেখতে পেলেই ঝপ করে পোলো দিয়ে চেপে ধরলে তারা আর পালাতে পারে না। ছিপ না দিয়ে পোলো নেবার কারণ হলো, আমি রাত্রিরে মাছ ধরবো স্থির করে ফেলেছি। আলো নিয়ে মাছ ধরা ভারী মজা, বিশেষ করে সে সময় বিরক্ত করবার মতো কেউ থাকে না। পাশে দাঁড়িয়ে পরামর্শ দেয় না, কটা মাছ পেয়েছিস জিজ্ঞাসা করবে না। রাত্রিরেই ভালো। পোলো দিয়ে মাছ ধরতে হলে পুকুর বা বিলে সম্ভব নয়, অগভীর জলাশয় প্রয়োজন। সন্ধ্যার একটু আগে গিয়ে কৈকালির মাঠে অবস্থা দেখে এলাম। সমস্ত মাঠটায় পায়ের গোছ ডুবে যায় এমন জল। মাঝে মাঝে সামান্য উঁচু জমি এখানে ওখানে দ্বীপের মতো জেগে আছে। একেবারে আদর্শ জায়গা। খাওয়া দাওয়া সেরে রাত 11টার সময় লণ্ঠন আর পোলো নিয়ে বেরোলাম। বনমালীর সঙ্গে আসতে চেয়েছিল, আমি রাজি হইনি। ওই যে বললাম, মাছ ধরবার পরিবেশটাই আসল। সঙ্গে লোক থাকলে বক বক করবে, নানান কথা বলবে, না সে সুবিধা হবে না। কিন্তু বনমালীকেই সঙ্গে নিলে বোধহয় ভালো করতাম। তখনও জানি না কি ঘটতে চলেছে সেদিন রাত্রিরে। সন্ধ্যা থেকে বৃষ্টিটা একটু ধরেছে। আজ 5 দিন পর এই প্রথম একটু শান্তি। কিন্তু সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে একটু বাদে বাদেই। যে কোনো সময় আবার ঝেপে জল আসতে পারে। খুড়তুতো ভাইয়ের কাছ থেকে তার বাঁশের হাতলওয়ালা ছাতাখানা চেয়ে এনেছি। সেটা বগলে রয়েছে, আর ভাঁজ করা ছাতার ভিতরে রয়েছে মুগোর সুতো দিয়ে বানানো জালের থলে। মাছ পেলেই তাতে রাখা হবে। আয়োজন সব ঠিক। এবার দেখা যাক কি রকম কি হয়। ওর রাত অব্দি চেষ্টা তো চালিয়ে যাব। মাঠে পা দিয়ে বুঝলাম বনমালী মিথ্যে খবর দেয়নি। খাল বিল ভেসে গিয়ে প্রচুর মাছ চলে এসেছে কৈকালির মাঠে। কিন্তু মাছ থাকা আর মাছ ধরা এক ব্যাপার নয়। তুমি পোলো হাতে এগিয়ে গিয়ে ঝুপ করে চেপে ধরবে বলে মাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তা তো হয় না। জলের জীব বহু কৌশল করে তবে এদের ধরতে হয়। কৌশল আমার অজানা নেই, ছোটবেলা থেকে মাছ ধরে আসছি। যেমন ধরো শোল বা ল্যাটা মাছ, লণ্ঠন উঁচু করে ধরে নাড়লে আলোয় আকৃষ্ট হয়ে কাছে আসে। কই মাছ আবার আলো ঠালো খেয়াল করে না, একে বেঁকে এদিক ওদিক চলছে তো চলছেই। এদের ধরা খুব সহজ। শিং আর মাগুর খুব চালাক মাছ। মানুষ বা অন্য কিছু সাড়া পেলেই এরা সে তলাটে আর থাকে না, শোঁ করে পালায়। এরা ছোটেও খুব জোরে, জলের মধ্যে দৌড়ে নাগাল পাওয়া যায় না। কিন্তু মজা হচ্ছে, শিঙি মাগুর ছোটে একদম সোজা, কোনো দিকে খেয়াল করলে একটু করে পিছন করে গেলে সেখানে হাজির হওয়া যায়। সচরাচর এরা তাড়া খেয়ে আলোর ধারে বা গাছের শিকড়ে গাছে গিয়ে আশ্রয় নেয়। খোলা জায়গায় এরা থাকে না। অমন জায়গায় পোলো বসানো খুব মুশকিল। তখন পা দিয়ে জলের শব্দ করতে হয়। ভয় পেয়ে মাছ আবার দৌড় দেবার উদ্যোগ করলেই তাড়াতাড়ি পোলো বসিয়ে দিতে হয়।
যাকগে, কথায় কথায় অন্য প্রসঙ্গে চলে এসেছি। আসলে কথাটা বলি, রাত 1:30টার মধ্যে অনেক মাছ ধরে ফেললাম। মুগর সুতো দিয়ে তৈরি করা ব্যাকে এত ভারী হয়ে উঠেছে যে শক্ত সরু সুতো হাতে কেটে বসে যাচ্ছে। এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে, গা শিরশির করা বাদলার হাওয়া দিচ্ছে। বৃষ্টি ফের এলো বলে এবার বাড়ি চলে যাওয়া ভালো। অনেকক্ষণ থেকেই মনের ভিতরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কি অস্বস্তি সেটা আমি বলে বোঝাতে পারবো না। কোনো অমঙ্গল আসবার আগে থেকে আমি টের পাই। এ কথা আমি আগেই বলেছিলাম। এতক্ষণ মনের ভিতরে একেবারে তলার কোন দিক থেকে কোথায় একটা বিপদের পূর্বাভাস খচখচ করছিল। মাছ ধরার আনন্দে আর উত্তেজনায় খেয়াল করিনি। একেবারে পরিপূর্ণ সম্মতি ফিরে পেয়ে চারদিকে তাকিয়ে দেখলাম ঘন বর্ষার রাত্রে গ্রামের বাইরে নির্জন জলভরা মাঠে একা দাঁড়িয়ে আছি আমি। একটা শেয়াল পর্যন্ত সেই দুর্যোগের আশ্রয় ছেড়ে বাইরে বেরোয়নি। তেমন কিছু ঘটলে গলা ফাটিয়ে চিৎকার করলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। না, বনমালীকে সঙ্গে আনাই উচিত ছিল। এই জলকাদা ভেঙে বাড়ি পৌঁছাতে অন্তত আধ ঘন্টা সময় লাগবে। তার মধ্যে আবার বৃষ্টি এসে গেলেই তো হয়েছে। ভাবতে ভাবতেই ঝিরঝির করে বৃষ্টি নামলো। তাড়াতাড়ি ছাতা খুলতে যাচ্ছি, এমন সময় কেমন যেন হাত ফসকে লণ্ঠনটা জলে পড়ে নিভে গেল। চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার। কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। আলো থাকলে বুকে বেশ সাহস থাকে। তাছাড়া আমাদের তন্ত্রশাস্ত্রে বলে আগুন হচ্ছে পবিত্রকারী শুভ শক্তি। কোনো অশিব উপস্থিতি আগুনের সান্নিধ্যে আসতে পারে না। এই জন্যে সাধকদের সামনে সবসময় ধুনি জ্বালিয়ে রাখার নিয়ম। কিন্তু দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, বরং আন্দাজে আন্দাজে চলতে শুরু করাটাই ভালো। মাছ ধরতে ধরতে মাঠের একেবারে অপর প্রান্তে চলে গিয়েছিলাম। এবার মাঠ পার হয়ে সেই চটকা গাছটার পাশ দিয়ে গ্রামের পথে ঢুকতে হবে। মাথায় ছাতি ধরে মাছ ভর্তি তোলে আর নেভা লণ্ঠন হাতে চটকা গাছটা আন্দাজ করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ দিক দিগন্ত উদ্ভাসিত করে একবার বিদ্যুৎ চমকালো। সামনের দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে হাঁটবার সময় মানুষ যেমন মুখটা একটু তুলে রাখে। বিদ্যুৎ তার উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখলাম উল্টো দিক থেকে একজন মানুষ আমার দিকে এগিয়ে আসছে। বিদ্যুতের আলো এক মুহূর্তের বেশি ছিল না, কিন্তু আলো নিভে যাবার পরও মনে মনে চিন্তা করে কোথায় কি দেখেছি কতটা বোঝা যায়। যে লোকটা আমার দিকে এগিয়ে আসছে তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই। অন্ধকারেও যেন সে পরিষ্কার দেখতে পাচ্ছে। তার গা খালি, কালো রং, পরনে একটা নেংটি মতো কাপড়ের ফালি। কিন্তু সবচেয়ে বড় কথা, ও লোকটাকে আমি চিনি, খুব পরিচিত সে। এই কিছুদিনের ভেতরই কোথায় যেন দেখেছি। কোথায় আমি বুঝতে পারলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমি ভয়ানক বিপদগ্রস্ত। জীবিত অবস্থায় মাঠ থেকে আমি বেরোতে পারবো কিনা নিশ্চয়তা নেই। কারণ যে মানুষটার মৃতদেহের উপর বসে 6 মাস আগে আমি সাধনা করে এসেছি, তার সব এগিয়ে আসছে আমার দিকে বৃষ্টিধারার মধ্যে দিয়ে। গুরুর কথাই ফলে গেল। সময় মতো সাধনা শেষ করতে পারিনি। এবার সেই শৈথিল্যের মূল্য বুঝে নিতে আসছে সেই মূর্তি। যতদূর সম্ভব শব্দ করা থেকে বাঁচিয়ে সাবধানে জল পা ফেলে ডান দিকে সরে যেতে লাগলাম। একটু ঘুরপথ হলেও যদি এই জীবন্ত বিভীষিকার হাত এড়িয়ে গ্রামের পথে পা দিতে পারি
একবার বাড়ি পৌঁছাতে পারলে আর ভয় নেই। সেখানে প্রতিষ্ঠিত গৃহদেবতা আছেন, সেখানে এই শরীরই আতঙ্ক প্রবেশ করতে পারবে না। অনেকখানি সরে এসেছি, এমন সময় আবার চমকে উঠল বিদ্যুৎ। চকিত মুহূর্তের মধ্যে দেখতে পেলাম চলন্ত অবছয়া তার গতিপথ বদলে সোজা আমার দিকে আসছে। আমারই ভুল, অন্ধকারে ওই ভয়ঙ্করের দৃষ্টি বাধা পায় না। এইভাবে ওকে ফাঁকি দেওয়ার চেষ্টা বৃথা। আদিম জড়বিশ্বের বুদ্ধিহীন চেতনাহীন অন্ধ শক্তির দ্বারা চালিত হয়ে একটা বিকৃত মানব দেহ অমোঘ গতিতে আমার নিকটবর্তী হচ্ছে। কোনো ক্রমে বাড়ি ফিরতে পারলে কয়েকটা গৃহ প্রক্রিয়ার দ্বারা একে আমি ঠেকাতে পারি, কিন্তু এই মাঠে দাঁড়িয়ে তা সম্ভব নয়। শেষ চেষ্টা করার জন্য আমি হাতের জিনিসপত্র ফেলে দিয়ে মাঠের দূর প্রান্তের দিকে প্রাণপণে দৌড় লাগালাম। পারবো কি গ্রামের পথে পৌঁছাতে? সে পথে একটু এগিয়ে হাঁক দিলে গ্রামের শেষে কোনো বাড়ি থেকে হয়তো শুনতে পাওয়া যাবে। হঠাৎ অন্ধকারে উঁচু মতো একটা কিসের সঙ্গে হোঁচটকে ঠিকরে পড়লাম জলে। প্রথমেই বলেছি, মাঠের মধ্যে কয়েক জায়গায় উঁচু ভাঙা দ্বীপের মতো জেগেছিল, তারই একটাতে ঠোক্কর খেয়ে পড়েছি বুঝতে পারলাম। একটা মাটির ডেলা বা ইটের টুকরোতে ডান হাঁটুতে পড়েছিলাম। দারুণ যন্ত্রণায় মাথা অবধি ঝনঝন করে উঠল। হাঁটু আর সোজা করতে পারছি না। বেশ কিছুক্ষণ আর উঠতে পারবো না বুঝতে পারলাম। এতক্ষণ নিজের পায়ের শব্দে টের পাইনি। এবার শুনতে পেলাম ঝপ ঝপ করে জলের উপর দিয়ে ভারী পায়ের আওয়াজ ক্রমে এগিয়ে আসছে আমার কাছে। অতিরিক্ত ভয়ে, আতঙ্কে আর আসন্ন ভয়াবহ মৃত্যুর উপলব্ধিতে সাক্ষাৎ আমার মন থেকে সব রকম অনুভূতি লুপ্ত হয়ে গেল। হাঁটু চেপে ধরে চিত হয়ে শুয়ে আছি। মুখের উপর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কানে ভেসে আসছে দুরাগত মেঘ গর্জন, কিন্তু হাঁটুতে প্রবল যন্ত্রণা ছাড়া পৃথিবীর আর সব ব্যস্ততা আমার কাছে অর্থহীন হয়ে গিয়েছে। এমন সময় চারদিকে জলের উপর অনেকগুলো পায়ের শব্দ জেগে উঠল। অগুন্তি পা দ্রুত জলে পড়ছে, কারা যেন ছুটে যাচ্ছে এদিক সেদিক। আশ্চর্য, কাদের পায়ের শব্দ এগুলো? এখানে আসতে হলে তো জল পেরিয়ে জানান দিতে আসতে হবে, কিন্তু এ পদশব্দ যেন জলের বুকেই জন্ম নিল। শূন্য থেকে জেগে উঠল হঠাৎ। তড়বড় করে একদল ঘোড়া ছুটে যাচ্ছে সামনে পেছনে। কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। বিদ্যুৎ চমকাচ্ছে না বেশ কিছুক্ষণ, এবং তারপরেই আমার চারদিকে এক পাল শুয়োরের গোঁত গোঁত শব্দ শুনতে পেলাম। এই দুর্যোগে কৈকালীর মাঠে শুয়োর কোথা থেকে এলো? তাও একটা নয়, দুটো নয়, পায়ের আওয়াজে বুঝতে পারছি 15 থেকে 20টা প্রাণী অদ্ভুত ছুটোছুটি করছে। প্রায় সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল শৈশবে দেখা সেই অদ্ভুত মানুষটিকে, সরু হাড়ের দণ্ড নিয়ে যিনি শূকর রূপী হিংস্র প্রবৃত্তিগুলিকে শাসন করেন। তবে কি তিনি? আমার খুব কাছে এসে কে দাঁড়িয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না কে দাঁড়িয়েছে। তিনি বুঝতে পারছেন আমি কে। আমার মনে আর ভয় নেই, পরিবেশ থেকে মুছে গিয়েছে অমঙ্গলের অনুভূতি। বরং কার অদৃশ্য উপস্থিতিজনিত পবিত্রটাকে অনুভব করছি সমস্ত অস্তিত্বে। কে যেন ভালোবেসে হাত রাখলো, না আমার হাতে নয়, শরীরের কোথাও নয়, সে হাত রেখেছে আমার বুকের মধ্যটায়। তারপরেই বুঝলাম মাঠে আমি একা। সে উপস্থিতি আসন্ন মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে ফিরে গিয়েছে শ্মশানে।
এতক্ষণ বাদে আবার বিদ্যুৎ চমকালো। আকাশে এ প্রান্ত থেকে ও প্রান্ত চিরে যাওয়া আলোতে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও আর কেউ নেই। সে অপছায়াও নয়, আমার ত্রাণকর্তাও নয়। রাত বোধহয় 2:30। বৃষ্টি ঝরছে তো ঝরছেই। কোনো রকমে বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে মেঘ কেটে সূর্য উঠল। 5-6 দিন বাদে ঝকঝকে রোদ্দুরে ভেসে যাওয়া পৃথিবীর রূপ দেখে আমার নিজেরই সন্দেহ হতে লাগলো, সত্যি কি কাল রাত্রিরে কিছু ঘটেছিল? বাড়ির কাউকে কিছু জানালাম না, অনর্থক তাদের চিন্তা বাড়িয়ে লাভ কি? মা সুস্থ হয়ে ওঠার মাসখানেক পরে আবার বাড়ি ছাড়লাম। একটানা গৃহবাস ঈশ্বর আমার কপালে লেখেননি। ঘুরতে ঘুরতে এক সন্ধ্যায় কামারবেড়িয়া নামে এক গ্রামে গিয়ে পড়লাম। দেখি গ্রামের এক ধারে ঝুড়িনামা গাছের নিচে একজন জটাধারী সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। ভাবলাম ভালোই হলো, আজ রাত্রিটা অন্তত এর সঙ্গে কাটানো যাবে। গুটি গুটি ধুনির এপারে গিয়ে বসলাম। প্রত্যেক গ্রামে কিছু লোক থাকে যারা সাধু সন্ন্যাসী দেখলে ওষুধ বিশুধ আর মাদুলির জন্য ভিড় করে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। জোনা কয়েক লোক তাদের দুঃখ দুর্দশার কথা সাধুকে জানাচ্ছেন। ক্রমে তারা বিদায় নিয়ে চলে গেলে সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তারপর তোমার কি চাই? সবই নয় জানালাম আমার কিছু চাই না। তিনি বললেন, তবে আর কি, যাও বাড়ি যাও। দু এক কথায় বুঝিয়ে দিলাম আমার বাড়ি এখানে নয়, আমি পথে পথে বেরিয়ে বেড়াচ্ছি, আপাতত রাতটা এখানে কাটাতে চাই। সাধু আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করলেন না, তিনি বললেন, থাকো। একটু পরে নিজের ঝুলি থেকে একটা পাকা কলা একটা পেয়ারা বের করে আমাকে দিয়ে বললেন, খাও, আর কিছু আমার কাছে নেই। আমি জিজ্ঞাসা করলাম, আপনি খাবেন না? তিনি বললেন, আমি রাত্রিরে কিছু খাই না। দু একটা কথা বলতে বলতে আলাপ জমে উঠল। দেখলাম সাধুজি স্বল্পভাষী হলেও বদমেজাজি নন। একসময় আমাকে বললেন, এখানে ধুনি জেলে আজ ভুল করেছি, দু একদিন থাকবো ভেবেছিলাম, কিন্তু কাল চলে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, আগে কেন? উপর দিকে আঙুল তুলে সাধুজি বললেন, এই গাছে অনেক পাখির বাসা রয়েছে, ধুনির গরম হলকার ধোঁয়ায় তারা আজকেও বাড়ি ফিরতে পারেনি। এই দেখো, ওইদিকে একটা গাছের ডালে বসে কিচমিচ করছে। কাউকে গৃহহীন করা মহা পাপ। ইতর প্রাণীদেরও আত্মা আছে, তাদের মনে দুঃখ দিলে সাধনার ফল ক্ষয় হয়ে যায়। বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। তিনি বললেন, কি? আমি বললাম, আপনি কোন মার্গের সাধক? তিনি বললেন, কেন বলো তো? আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি অনেক সাধু সঙ্গ করেছি, বেশিরভাগ সাধকেরা অন্তরে মহৎ হলেও বড় কটুভাষী, অপরের দুঃখ সম্বন্ধে উদাসীন। আপনার মতো কথা বলতে শুনিনি কাউকে। সাধু মৃদু হেসে বললেন, কোনো মার্গেরই নয়, আমার দীক্ষাই হয়নি। অবাক হয়ে বললাম, সে কি তাহলে? তাহলে আর কি, ভগবানের স্বরূপ জানতে ইচ্ছা করে তাই ঘুরে বেড়াই, আর সৃষ্টির বিচিত্র রূপ মধ্যে তাকে খোঁজার চেষ্টা করি। ভগবানকে ডাকবো, তার আবার মার্গ কি, দীক্ষাও বা কি? সাধুজির উপর শ্রদ্ধা হলো, আবছা অনুভব করতে পারলাম অনেক বড় সাধকিনী। সারা রাত ধরে কত গল্প করলেন, ধর্মের বিভিন্ন দিক সম্বন্ধে গভীর জ্ঞানের পরিচয় দিলেন। সংকীর্ণতা নেই এতটুকু, সব মতের প্রতি সমান শ্রদ্ধা। তাকে প্রশ্ন করলাম, আপনি যে ভগবানকে ডাকেন তার কোনো রূপ কল্পনা করেন ধ্যানের সময়?
তিনি বললেন, কোনো রূপই নয়। মনকে কেন্দ্রীভূত করতে পারলে ঈশ্বরের রূপ কল্পনার প্রয়োজন হয় না। দুরকম শক্তি মহাবিশ্বে ক্রিয়াশীল, শুভ শক্তি আর ঈশ্বর বিরোধী অশুভ শক্তি। বিশ্বের সৃষ্টির সময় এই দুই শক্তির জন্ম। ঈশ্বর বিরোধী শক্তির ক্ষমতা কিন্তু কম নয়। বৌদ্ধ ধর্মে একেই মার হিসাবে কল্পনা করা হয়েছে। কাল ভৈরবের মাধ্যমে জগদীশ্বরের দমন করেন। সর্বদা এই দুই শক্তিরই লড়াই চলেছে। তোমার চারদিকে তার প্রকাশ তো দেখতেই পাচ্ছ। বললাম, কাল ভৈরবকে? তিনি বললেন, তিনি হলেন শুভ শক্তির প্রয়োগকর্তা। দক্ষিণাকালী তন্ত্রে তার রূপ কল্পনা করা হয়েছে এইভাবে: মহাবলশালী পুরুষ, ঘোর কৃষ্ণবর্ণ, নগ্ন গাত্র, রিপু তারণ তার প্রধান কর্ম। শুকরের ছদ্মবেশে কাম, ক্রোধ, হিংসা ইত্যাদি রিপুগণ তার বশীভূত হয়ে সর্বদা তার সঙ্গে ঘোরে। নিজের বুকের পাঁজরে একখানা হাড় দিয়ে তিনি তাদের শাসন করেন। আমি তখন উত্তেজনার শটাং খাড়া হয়ে বসে আছি। এ বর্ণনা তো কৈকালীর মাঠে শৈশবে দেখা সেই মানুষটির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বললাম, তারপর? আর কি, কাল ভৈরব অনিবার্য ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করেছেন। ঈশ্বরের সাক্ষাৎ শিষ্য তিনি। আমি সেই ভগবানেরই আরাধনা করি। আমার গলা তখন আবেগে বুঝে এসেছে। স্বয়ং কাল ভৈরব সেদিন রাত্রিরে আমাকে স্বয়ং এসে রক্ষা করেছেন। শৈশবে তার অপার করুণার স্পর্শ দিয়েছেন। একটু চুপ করে তারানাথ বলল, কিন্তু সে তুলনায় জীবনে কিছু করতে পারলাম না। কতগুলো তুচ্ছ সিদ্ধাই পেয়েছিলাম। কিছু টাকা করি, বড় কিছু হলো না। এ জন্মে এমনই গেল। দেখি যদি পরের জন্ম বলে কিছু থাকে, অন্তত এবারের ভুলগুলো আর করব না। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও কাল ভৈরব। আজকের গল্প এতটাই। দেখা হচ্ছে পরের গল্পে।